বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে মন্ত্রিসভার বক্তব্য উদ্বেগজনক। তিনি বলেন, রায়ের বিরুদ্ধে সরকার জনমত তৈরির চেষ্টা করলে জনগণ তা মানবে না। অন্যদিকে ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে জনমত গঠনে মন্ত্রিসভার বক্তব্য প্রমাণ করে সরকার বিচার বিভাগের স্বাধীনতা চায় না। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বিএনপির সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, সরকার সচেতনভাবে রাষ্ট্রের সব কাঠামো ভেঙে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। বিএনপি আদালত ও বিদেশিদের সহায়তায় ক্ষমতায় আসতে চায়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন মন্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল। কার কথা কে বলে? এই খায়রুল হকের বিচার রায়ের উপরে আপনারা ক্ষমতায় টিকে আছেন, আর একই সঙ্গে এই দেশের সব মানুষ জানে কোন বিদেশিদের কর্মতৎপরতায় আপনারা ক্ষমতায় টিকে আছেন। সুতরাং এই বিএনপিকে এই কথা বলবেন না। বিএনপি কখনোই অন্য কারোর সঙ্গে হঠাৎ করে বা রাতের অন্ধকারে কোনো ষড়যন্ত্র করে বিএনপি ক্ষমতায় আসেনি। এই সহায়ক সরকার ওনারা বলছেন সংবিধানে নাই। আপনারা যখন কেয়ারটেকার গভর্নমেন্টের দাবি তুলেছিলেন তখন কি সংবিধানে ছিল? জনগণ যা চায়, প্রয়োজন, সেই প্রয়োজনের উপর ভিত্তি করে সবাই একমত হয়ে এই পরিবর্তনগুলো আনতে হবে। সংবিধান কোনো বাইবেল নয় যে তা পরিবর্তন করা যাবে না। নেতারা বলেন, ষোড়শ সংশোধনী বাতিলে মন্ত্রিসভার বক্তব্য উদ্বেগজনক। জনমত তৈরি করবেন। কার বিরুদ্ধে জনমত তৈরি করবেন? এই 16 কোটি মানুষের মনের যে চিন্তা ভাবনা, যে রায়ের মধ্য দিয়ে এসেছে, যে অবজারভেশনের মধ্য দিয়ে এসেছে, তার বিরুদ্ধে জনমত তৈরি করবেন। জনগণ আপনাদের সঙ্গে থাকবে না। বিচার বিভাগের স্বাধীনতার বিরুদ্ধে তারা জনমত সৃষ্টি করতে চান। তারা তো তাহলে নিজেরাই প্রমাণ করে দিচ্ছেন যে তারা দেশের স্বাধীন বিচার বিভাগে বিশ্বাস করেন না। আইনের শাসনের কথা বলে একদলীয় শাসন ব্যবস্থা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি মানতে সরকার বাধ্য নয়। দেশের পূর্ব ও দক্ষিণে বিভিন্ন নদীর উপর 4টি সেতু নির্মাণে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের চুক্তি সই শেষে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি আসলে কি চায় তাই পরিষ্কার নয়। সংলাপে অংশ নেওয়ার আগেই ইসির নিরপেক্ষতা নিয়ে বিএনপির প্রশ্ন তোলাও অযৌক্তিক। সংবিধানের বাইরে যেতে হবে, গণতন্ত্রের উপর এমন কোনো আকাশ ভেঙে পড়েনি। জনগণ সহায়ক সরকার চায়, এর কি প্রমাণ? সেই প্রশ্ন রেখে তিনি বলেন, 300 আসনে জয়ের গ্যারান্টি দিলেই শুধু নির্বাচন কমিশন বিএনপির কাছে নিরপেক্ষ হবে। এর আগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিনে বনানীতে তার কবরে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। আগস্টে বিএনপিকে কর্মসূচি পালনে বাধা দেওয়ার অভিযোগ নাকচ করে দেন তিনি। বলেন, অভ্যন্তরীণ দ্বন্দ্বে তারা নিজেরাই নিজেদের কর্মসূচি পণ্ড করেছে। সরকারি কর্মকর্তাদের চেয়ে সাংবাদিকদের বেতন বেশি, তাই তাদের ওয়েজ বোর্ডের কোনো দরকার নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দেশের বেশিরভাগ পত্রিকাকেই বোগাস ও চোর বলে মন্তব্য করেন তিনি। বলেন, মাস্টার্স পাশ করে অনেকে সাংবাদিক হলেও সরকারি অফিসে পিওনও আছে মাস্টার্স পাশ করা। আর্থিকভাবে টেকসই না হলে দেশের অনেক টেলিভিশনও বন্ধ হয়ে যাবে বলে মনে করেন প্রবীণ অর্থমন্ত্রী। সচিবালয়ে পত্রিকা মালিকদের সংগঠন নোয়াবের সাথে বৈঠক করেন অর্থ ও তথ্যমন্ত্রী। বৈঠকের পর নবম ওয়েজ বোর্ড নিয়ে কথা বলেন অর্থমন্ত্রী। সাংবাদিকদের ওয়েজ বোর্ড ইজ আননেসেসারি, টোটালি আননেসেসারি, because your salary scales are better than government salary scales. We intervene wherever salary scales are bad. We should not intervene where salary scales are good. আমার বর্তমান যে তথ্য আমি পেয়েছি তাতে আপনাদের স্যালারি স্কেলস আর বেটার। 201 কতটা? 201 রাবিশ। দ্যাটস মাই আনসার টু ইউ। রাবিশ। 201 স্যার, ঠিক আছে। 15টা হবে কিনা আমার সন্দেহ আছে, 20টা হতে পারে বড় জোর। এই যে কতটা 500 কতটা কি আছে খবরের কাগজ, অল বোগাস। ওদের জন্য বেতন স্কেল ঠিক করবো? নো, নট এট অল। আই উইল ফিক্স দি বেতন স্কেল ফর দিস 15 or 20 নিউজ পেপারস যেখানে মানুষজন কাজ করে। আমরা বিভিন্ন তথ্য আহরণ করেছি এবং তথ্য অত্যন্ত দুঃখজনক তথ্য পাচ্ছি। 500 কাগজ
500 কাগজ আপনারা এক্সিস্ট করেন, দে ডু নট এক্সিস্ট, ইটস এ ফলস নাম্বার এবং এটা সব চুরি করে। টেলিভিশনগুলো ওয়েস্ট বোর্ডের বাইরে থাকলেও এর ভবিষ্যৎ নিয়ে নেতিবাচক মন্তব্য করেন আবুল মাল আব্দুল মুহিত। তাহলে কত টেলিভিশন বোর্ড মরে যাবে, which is desirable for the country, মারা যাবে। হ্যাঁ, দুনিয়ার কোনখানে এতগুলো টেলিভিশন স্টেশন আছে, কোন দেশে? আমি কতবার বলেছি যে আছে এতগুলো ব্যাংক আছে, এতগুলো টেলিভিশন স্টেশন আছে, এগুলো থাকবে না, অটোমেটিক্যালি এগুলো মরে যাবে, কনসলিডেশন হবে। তো সেটা হবে, এটা আমরা ইন্টারভেন না করলে কনসলিডেশন হবে। এ সময় তথ্যমন্ত্রী বলেন, ইলেকট্রনিক মিডিয়ার জন্য আলাদা কোনো আইন নেই, এটি করার কাজ চলছে। মাহফুজুর রহমান, বাংলা ভিশন, ঢাকা। জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে অন্যতম আসামি সুলতানা রুবির যোগাযোগ মাধ্যমে দেয়া স্বীকারোক্তি সকল অঙ্গনে তোলপাড় তুলেছে। সালমানের শ্বশুর শফিকুল হক হীরা তার মেয়ে ও স্ত্রী নির্দোষ বলে দাবি করে রুবিকে মানসিক রোগী বলে উল্লেখ করেছেন। তবে বাদীর আইনজীবী সহ মামলা সংশ্লিষ্টরা ওই বক্তব্যকে টার্নিং পয়েন্ট মনে করছে। তদন্ত সংস্থা পিবিআই জানিয়েছে সব আসামিকে জিজ্ঞাসাবাদ করা হবে। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। সালমান শাহ, কোটি হৃদয়ের প্রাণের স্পন্দন, আর কিছু জীবনে পাই বা না পাই, আর কিছু জীবনে পাই বা না পাই। সিনেমার ক্যারিয়ার মাত্র 3 বছর 5 মাস 12 দিন, আজও জনপ্রিয়তায় যার অবস্থানে এতটুকু ভাটা পড়েনি। এই দিন সেই দিন, কোনো দিন তোমায় ভুলবো না। 21 বছর ধরে তার মৃত্যু রহস্য উদ্ঘাটিত হয়নি, বরং আরো প্রকট হয়েছে মামলার 2 নম্বর আসামি সুলতানা রুবির যোগাযোগ মাধ্যমে দেয়া খুনের স্বীকারোক্তিতে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে, আমার হাজবেন্ড করাইছে এটা, সামিরার ফ্যামিলি করাইছে এটা আমার হাজবেন্ড দিয়ে, আর সবাই মিলে, সব চাইনিজ মানুষ। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। সালমান শাহর মৃত্যুর পর থেকেই তার মা নীলা চৌধুরী দাবি করে আসছিলেন তার ছেলেকে হত্যা করা হয়েছে। তবে সে দাবি এতদিনে সত্য প্রমাণ হয়েছে বলে যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন লন্ডনে থাকা নীলা চৌধুরী। তবে সালমানকে হত্যার কথা অস্বীকার করেছেন তার শ্বশুর, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা। ডিবি আমাদেরকে ক্লিয়ারেন্স দিয়েছে ইন এ ওয়ে, তারপরে সিআইডি ক্লিয়ারেন্স দিয়েছে, এরপরে কিছুদিন আগে এটা র্যাব আবার দেখেছে, এখন আবার গেছে পিআইবির কাছে, পিআইবিও 5 মাস দেখেছে, কিছুই তো হঠাৎ ওর ভিডিও ইজ ভেরি সারপ্রাইজিং। ওরকমই কিছু হবে, আমার মনে হয় মানসিক হীনতায় ভুগছে। সুলতানা রুবির বক্তব্য মামলার টার্নিং পয়েন্ট বলে মনে করছেন বাদীর আইনজীবী বলেন, তথ্য পাবো, প্রমাণ পাবো, অবশ্যই আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। বাদীর আইনজীবী বলেন, মৃতপ্রায় মামলাটি আবারও প্রাণ পেল। সে যে কথাটা বলছেন সেটা হলো এক্সট্রা জুডিশিয়াল কনফেশন, এবং আমাদের দেশের টেকনোলজি যে অবস্থা হয়েছে এখন, এটা এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী সাক্ষ্য হিসেবে গ্রহণ হবে। বন্ধু গো, চিরসাথী পথ চলা। 90 দশকের সফল নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্যর সমাধান চান চলচ্চিত্র পরিচালকরা। মঞ্জিল ভালোবাসা। সালমানের মৃত্যুর যদি কোনো ক্লু পাওয়া যায় সেটা অবশ্যই আমাদের কাছে সন্তোষজনকই হবে মনে হবে, এবং তার মাও একটা প্রশান্তি পাবে, এই আশ্বাস তো আমরা রাখতেই পারি। সত্যর যেমন মৃত্যু নেই, তেমনি সালমান শাহর হত্যা রহস্য একদিন বের হবে, এই আশায় বুক বেঁধে আছেন লাখো দর্শক ভক্ত। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। 10 আগস্টের মধ্যে হজ যাত্রীদের ভিসা না করালে অনিয়মে চিহ্নিত 48 এজেন্সির লাইসেন্স বাতিল করার হুমকি দিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিদের সাথে আলোচনা করে শিডিউল ঠিক করেনি বলে ফ্লাইট বাতিল হচ্ছে। যাত্রী সংকটে একের পর এক বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে 21-এ। 17 আগস্ট শেষ সময় হলেও এখনও ভিসা হয়নি প্রায় 52,000 জনের। এমন অনিশ্চয়তায় হজ ক্যাম্পে বৈঠক করেন ধর্মমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও হাব নেতারা। পরে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, সমস্যা থাকলেও শেষ পর্যন্ত তা কাটিয়ে ওঠা সম্ভব। জানান, ফ্লাইট বাতিল ও ভিসা আবেদনে বিলম্বের জন্য 48টি এজেন্সিকে চিহ্নিত করা হয়েছে। এখন ওই যে যারা ডিলে করতেছে
ব্যবসা জমজমাট করার জন্য, লাভ বেশি করার জন্য নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে পারবো, ইনশাল্লাহ পারবো। তবে কেউ যদি নন কোঅপারেট করে তার লাইসেন্স ক্যান্সেল করে দেবো, সোজা কোনো আপত্তি থাকবে না। এজেন্সিগুলো এই সংকটের জন্য দায়ী হলেও তাদের বিষয়ে শক্ত কোনো পদক্ষেপ নেই হাবের। মহাসচিব অবশ্য দাবি করলেন অভিযুক্ত এজেন্সিগুলোর কাজে গতি আনতে নির্দেশ দেওয়া হয়েছে। উল্টো তিনি দায়ী করলেন বিমান মন্ত্রণালয়কে। বিমান মন্ত্রণালয় কিন্তু হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন হাবকে জানিয়ে কখনোই কোনো ফ্লাইটের স্লট নির্ধারণ করেন না। এই 48 এজেন্টকে স্পেসিফিক্যালি বলা হয়েছে শুধু আপনার ভিসা লজমেন্ট নয়, ভিসার জন্য সাবমিশন নয়, আপনাকে টিকিটের কপি নিয়ে আসতে হবে এখনই। মঙ্গলবার সকাল পর্যন্ত ৭৪,০০০ জনের ভিসা হলেও সৌদি আরব গিয়েছেন ৪৮,০০০ জনের মতো। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। তিতুমির কলেজের শিক্ষার্থী সিদ্দিকুরের উপর হামলায় অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে। সিদ্দিকুরের চোখ হারানোর ঘটনায় গঠিত দুটি তদন্ত কমিটি স্বচ্ছতার সাথে প্রতিবেদন জমা দিয়েছে বলেও দাবি করেন সহকারী পুলিশ মহাপরিদর্শক সোহেলি ফেরদৌস। গেল ২০ জুলাই পুলিশের টিয়ারশেলের আঘাতে চোখ নষ্ট হয় রাজধানীর তিতুমির কলেজের ছাত্র সিদ্দিকুরের। ব্যাপক সমালোচনার মুখে তদন্ত কমিটি গঠন করে পুলিশ। এরই মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তারা। প্রকাশিত তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে বাংলা ভিশনের সাথে কথা বলেন সহকারী পুলিশ মহাপরিদর্শক সোহেলি ফেরদৌস। বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। অভিযুক্ত যদি কোনো পুলিশ সদস্য হয়ে থাকে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়ে থাকি এবং এই ব্যবস্থাটি হতে পারে দুই ধরনের। কিছু ফৌজদারি সিস্টেমে হতে পারে যদি ফৌজদারি নেচারের হয়ে থাকে ঘটনাটি, অথবা ডিপার্টমেন্টাল প্রসিডিং বিভাগীয় তদন্ত হতে পারে। ইউজ অফ ফোর্সের ব্যাপারে যে কতটুকু কোথায় কি অ্যাপ্লাই করতে হবে, কোন ট্যাকটিক্সটা ফলো করতে হবে, এই ব্যাপারে সবসময় পুলিশ হেডকোয়ার্টার সহ সংশ্লিষ্ট সকল ইউনিট রেগুলার একটা ইনস্ট্রাকশন বা ব্রিফিং দিয়ে থাকে। তিতুমির কলেজের শিক্ষার্থী সিদ্দিকুরের ঘটনা দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের আরও ধৈর্যের সাথে কাজ করতে হবে। এই ঘটনা যাতে আর না ঘটে, সেটা ভবিষ্যতে হোক বা বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে বা যদি কিছু ঘটে থাকে, পুলিশেরই একটা স্ট্যান্ডিং অর্ডার যে সর্বোচ্চ সহিষ্ণুতা এবং ধৈর্য সহকারে ডিউটি করা। কোনো অপরাধ করলে বাংলাদেশ পুলিশও যে আইনকেই ঊর্ধ্বে দেখে ব্যক্তি তুলনায়, এটা প্রুফ হয় এবং পাবলিকের কাছেও একটা মেসেজ যায় যে কেউ আইনের ঊর্ধ্বে নয়। বরাবরের মতোই ব্যক্তির অপরাধের দায় নেবে না গোটা পুলিশ বাহিনী, এমনটাই সাফ জানিয়েছেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। নিচে সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে যা থাকছে। 2005 সালের 17 আগস্ট সিরিজ বোমা হামলার ঘটনায় টাঙ্গাইলে 13 জেএমবি সদস্য